সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন আজ নাট্যকার মাসুম রেজা। মাসুম ভাই, আপনাকে স্বাগত এবং অভিনন্দন বাংলা একাডেমি পুরস্কারের জন্য। এবং সেই সূত্রেই প্রশ্ন যে দীর্ঘ বিরতির পর বাংলা একাডেমিতে নাটক বিভাগে পুরস্কার আসলো, তার মানে কি যে এই নাট্যাঙ্গনের একটা শূন্যতা কি আছে, যে কাজের শূন্যতা, না হলে এতদিন পর এই পুরস্কারটা দেওয়া কিন্তু হচ্ছে? হ্যাঁ, শূন্যতাটা আছে, এটাকে অস্বীকার করার কিছু নাই। তবে একটা পজিটিভ দিক যে এই শূন্যতাটাকে পূরণের জন্য যথেষ্ট প্রচেষ্টা নাটকের মানুষদের আছে, এবং নাটককে ভালোবাসা এবং নাটকের লেগে থাকা, এই কাজটা কিন্তু মঞ্চে সবসময় হচ্ছে। হ্যাঁ, নাটক বলতে তো আর পুরস্কারের বিবেচনাটাই আমার মনে হয় মঞ্চে বা থিয়েটারেই ছিল, সেটা ঠিক। হ্যাঁ। এবং থিয়েটারের জায়গাটা মানে যতটা সরব থাকার কথা ততটা কি সরব মনে হয় আপনার কাছে? যে না, আমরা সরব আছি, কিন্তু সমস্যাটা হচ্ছে যে দেখেন নানানভাবে একটা এখন আমাদের, আমি মনে করি টেলিভিশন বলেন, সিনেমা বলেন এবং মঞ্চ বলেন, প্রত্যেকটা তো হচ্ছে আমরা ব্যাপারটাকে সাজাচ্ছি ঠিক, কিন্তু সাজানোর পরে যে যারা দেখবেন এটাকে, যারা গ্রহণ করবেন এটাকে, মানে যাদের জন্য আয়োজন, সেই মানে দর্শক শ্রেণী বা দর্শকের উপস্থিতি থেকে শুরু করে তাদের কিন্তু দোষ নেই। তারা যে দেখতে চান না একটি বিষয় বা একটি নাটক বা একটি অনুষ্ঠান, তা নয়। কারণ তাদেরকে ধরা যাক উত্তরা থেকে তাকে আসতে হবে, যদি একটা মঞ্চের নাটক দেখতে হয় তাকে আসতে হবে শিল্পকলাতে। এটি বলেন, সেই সময় আমার মনে হয় কেউ একজন দুবাইয়ে পৌঁছে যাবে, উনি যতক্ষণে শিল্পকলায় আসবেন। কলকাতা লন্ডন থেকে নাটক দেখে চলে আসতে হবে, এক্স্যাক্টলি, নাটক দেখে চলে আসতে পারবেন উনি বোধ হয়। আচ্ছা, তারপরে এখন সেক্ষেত্রে একটি হতে পারে যে আমরা উত্তরাতে একটি এমন হল তৈরি করলাম নাটকের জন্য, এমন একটা জায়গা তৈরি করলাম যেখানে উত্তরাবাসীরা সেখানে দেখতে পারবেন, সেই প্রচেষ্টাও নাই। সুতরাং এটি কিন্তু কোনো দিক থেকেই এটাকে গড়ে তোলার জন্য যে প্রচেষ্টা, গড়ে তোলার জন্য যে উদ্যোগ, সেই উদ্যোগের বড় অভাব আছে। মঞ্চ নাটকের সঙ্গে যারা যুক্ত হচ্ছেন তাদের মধ্যে পেশাদারিত্ব, যে আমি নাট্যকর্মী হব, সেই বোধটি কতটুকু? এখানে একটা জায়গায় আমরা পিছিয়ে গেছি। দেখেন, আমাদের আগে প্রত্যেকটি নাটকের দলে একটা স্লোগান ছিল। স্লোগান মানে একটি তাদের যে পে অফ লাইন, যেটাকে আমরা হ্যাঁ, মানে একটা আইকন সবারই ছিল যে অমুক পরিবর্তনের জন্য নাটক, বা ভালো সমাজের জন্য নাটক, নাটক একটি আন্দোলন। হ্যাঁ, এই জায়গাটায় কিন্তু আপনি দেখবেন ভাটা পড়েছে। এটা ভাটা পড়াতে আমি খুব দোষও দেখছি না, কারণ আমরা তো সবসময় মানে কোনো না কোনো আন্দোলনের ভেতর দিয়ে কিন্তু এতদিন এসেছি। এই ৪৪ বছর স্বাধীনতার পরেও আমাদেরকে নানানভাবে লড়াই করতে হয়েছে, এবং সেই প্রত্যেকটি লড়াইয়ের নাটক কিন্তু মানে একটা অগ্রগণ্য ভূমিকা নিয়েছে। সেজন্য নাটকের একটা আলাদা চেতনা ছিল, নাটকের একটা আলাদা কি বলা যায় সংগ্রাম ছিল, যে মানুষের সাথে মিলিত হওয়া, মানুষকে যুক্ত করা, দুটো কাজেরই সংগ্রাম ছিল। সেই জায়গাটাই একটু ভাটার পড়ার কারণে কমিটমেন্ট বলতে যেটা বোঝায়, নাটক করব আমি এই কারণে, এই জিনিসটা হারিয়ে গেছে। এখন অনেকের ভিতরে চলে এসেছে যে নাটক মঞ্চের জন্য, বিশেষ করে নাটক করব, টেলিভিশনে বা সিনেমাতে আমার একটা জায়গা হবে, এখানে নজর পড়লে পর আমাকে অন্য জায়গায় যাবে, সেটা হয়ে আসছে এই পর্যন্ত। আমাদের দেখেন যত স্টার এখনো পর্যন্ত, এই নতুনরা ছাড়া সবই কিন্তু মঞ্চ, তাদের ব্যাকগ্রাউন্ড মঞ্চ থেকে। সেটা একটা বিরাট ইয়ে ছিল যে আমরা দিয়েছি টেলিভিশনকে, সিনেমাকে, কিন্তু তারা আসলে যোগান দিয়েছি, কিন্তু তারা আসলে আমাদের মানে বিশেষ করে মঞ্চের জন্য, আমি বলছি যে মঞ্চ হয়ে আমাদের, বলছি আমি মানে অনেকে তো মঞ্চতে না এসে সরাসরি টেলিভিশনে চলে যাচ্ছে। সেক্ষেত্রে মঞ্চ, আপনি যে কর্মীর কথা বলছেন, বা তার মধ্যে একটা বহুমাত্রিক গুণ নিয়ে তো আসলে মঞ্চে যেতে হয়, একটা বহুমাত্রিকতা থাকে, তার নাচটা থাকবে, তার গানটা থাকবে, তার কণ্ঠস্বর থাকবে, তার অভিনয়। এখন তো সেরকম বহুমাত্রিক গুণের অধিকারী কিরকম পাচ্ছেন? এটা সত্যিকারেই অভাব। কিন্তু আসলে যেমন ধরেন নাটক করতে গেলে সেলিম আলদিনের ভাষায় যদি বলি যে দ্বৈতবাদী শিল্প তত্ত্ব, সেটি হচ্ছে একটা নাটকের ভিতরে আপনি যেগুলো বললেন, নাচ, গান, ইভেন পেইন্টিংস থেকে শুরু করে নানান মঞ্চসজ্জার বিষয় তো থাকবে, মঞ্চসজ্জা সবকিছু মিলিয়ে, এমনি না আপনি স্টোরির ভিতরেই দেখেন, স্টোরি উপস্থাপনাতে যে এগুলো সবগুলো কিন্তু আমার লাগছে। অর্থাৎ নাটকের একটি ক্ষমতা আছে যা সবকিছুকে ধারণ করতে পারে। আর যদি সেই ক্ষমতা থাকে, তাহলে একজন শিল্পীর ভিতরেও, যিনি নাটকে অভিনয় করছেন, তার ভিতরেও সেই বিষয়গুলো থাকতে হবে, থাকলে অনেক বেশি ভালো হয়। সেই রকম বহুমুখী প্রতিভা খুব কম এখন নজরে আসে, তবে নাই আমি তা বলবো না, একদম শূন্য কোথায় যায় না। একটা জায়গা কি দেখেন, এই মানে আর কি, এটাকে যদি আমি বলি ইনভেশন বলি, যে টেলিভিশন এবং সিনেমা দ্বারা কিন্তু ইনভেডেড হয়ে যাচ্ছে আমাদের মঞ্চ। যেই একটি ছেলে বা একটি মেয়ে খুব ভালো করতেছে, একটা নাটকে তার সুনাম হয়েছে, অমনি তাকে নিয়ে টেলিভিশনে দিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু আপনি দেখেন এই চ্যানেলগুলোতে যদি আপনি তাকান, কোনো একটি চ্যানেলে মঞ্চ বিষয়ে কোনো একটি অনুষ্ঠান নাই,
শুধুমাত্র যে কয়জন দর্শক উপস্থিত থাকেন তারা ছাড়া আমাকে কেউ জানলোই না যে, এবং উনি যে এত ভালো একটা অভিনয় করছেন, নাটক করছেন, কেউ জানলোই না। তো তার ভেতরে একটা হতাশা আসতেই পারে। আর মঞ্চ নাটকের দর্শকও তো খুবই সীমিত, এবং ওই যারা দেখেন একদম খুবই তারাই বারবার হয়তো ঘুরে ঘুরে বিভিন্ন দলের নাটক তাদের এক ধরনের নেশা আছে, মঞ্চের প্রতি তার একটা টান আছে, থিয়েটারের একটা নেশা আছে। হ্যাঁ, টান আছে। তাদের বাইরে তো খুব একটা দর্শক তৈরি হচ্ছে না। কিন্তু এটাও আবার ঠিক যে ঢাকা শহরে যে পরিমাণ মানুষ, তাতে একটা হল পূর্ণ হতে খুব বেশি সমস্যা হয় না, যদি না সেদিন অনেক জ্যাম থাকে। দেখেন একদম ওই দিনের উপর নির্ভর করে, যদি না ওই দিন ঢাকা শহর কেমন আছে, ওই দিন ঢাকা শহর কেমন আছে। আমরা কিন্তু এখন যে পর্যায়ে নেমেছি যে ওই সময় আমরা ভেবে নিই ওই সময় এইটা হবে, হ্যাঁ, সুতরাং ওই সময় আমরা শোটি করব না, ওই সময় আমি শোটা নেব না, এইরকম জায়গায় চলে আসছি কিন্তু আমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু আমরা এটা ভাবি না যে আমি একটা নাটক মঞ্চে আনলে সেটি দেখতে আসবেন মানুষ, অবশ্যই আসবেন, সেই ভাবনাটা কিন্তু আমাদের অনেক এখন মানে দূরে। মানে দিনক্ষণ দেখে, লগ্ন দেখে এক্স্যাক্টলি আপনি অনেক ভালো বলছেন। এটা রাজি হব না, শোটা আজকে না করি, পরে পিছিয়ে দিই। একদম অনেক ক্ষেত্রে যোগান, যেখান থেকে যোগান হয়, মানে উৎপাদন কেন্দ্র যেটা আছে, সেই জায়গায় যদি ওই মন্দাভাব চলে আসে, গুণগত মান রক্ষা করা না যায়, ভালো উৎপাদন না হয়, তাহলে তো আসলে এটা মানে আমাদের উদ্বিগ্ন হওয়ার মতনই একটা বিষয়, আমি এটা মনে করি। কিন্তু তারপরে মানুষের ভেতরে কিন্তু শিল্পের প্রতি একটা টান, শিল্প বোধ, এটা সবাই শিল্পী হতে চায়। আমাদের অনেক পরিবার আছে যাদের, যে পরিবার থেকে কিন্তু আমরা আবার এই মানুষগুলোকে, এই ছেলেগুলোকে, এই মেয়েগুলোকে কিন্তু বাইরে পাঠাচ্ছি। এরকম অনেক পরিবার আছে না? যেমন আমি জানি যে আমার পরিবারে আমি যে সমস্ত গল্প করি, আমার যে সমস্ত বন্ধু বান্ধব আসে কথা বলে, আমার স্ত্রী সবাই মিলে, আমার মেয়েটি যে লেখালেখির প্রতি একটা ঝোঁক হবে তার, এবং সে যখন বড় একটু বাইরে যাবে তখন সে কোথাও না কোথাও একটা কাজ করার চেষ্টা করবে, এটা আমি বিশ্বাস করি। সুতরাং এইরকম ছেলে মেয়ে কিন্তু আমরা পাচ্ছি। কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে কোথায় তুষার ভাই, দেখেন আমার গ্রুপের একটি ছেলে, আমার একটি নাটক চলছে এখন রিহার্সাল, সেই রিহার্সালে তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্র তাকে দেওয়া হলো, কিন্তু তার 3 দিন রিহার্সাল করার পরে সেই ছেলেটি একটি টেলিভিশন প্রায় চাকরির মতন করে তাকে একটা নাটকে কাজ করবে, সিরিয়ালের সঙ্গে প্রায় চাকরির মতন, তাকে বেতনও দেওয়া হবে চাকরির মতন। কারণ সে তো 50 পর্ব। এইবার এই ছেলেটি কিভাবে আমার এই নাটকটিতে কন্টিনিউ করবে? কারণ ও তো জানে না যে ওর শুটিংটা কখন শেষ হবে, কখন শুরু হবে, কোনো কিছু সে জানে না। আমি বা তোকে কিভাবে বলবো যে তোর এটা যেতে হবে না, তুই এখানে নিবেদিত থাক? সুতরাং নিবেদনের বিষয় এমন ভাবে পেশার সাথে এসে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে যে যারা নাটকের দলটি চালাচ্ছেন বা নাটকের সাথে যুক্ত আছেন তারাও এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ, নিবেদন। এই যে নিবেদিত, আগে যারা নাটক করতেন নিবেদিত, বা এখনো অনেকে আছেন যে তারা নিবেদিত, তারা অন্য বাণিজ্যিক চিন্তা বা তার অন্য বৈশ্বিক চিন্তাগুলি করতে না, তারা অন্য কিছুর সঙ্গে। কিন্তু এখন তো এটা চরম ভাবে সবচেয়ে বড় জায়গা মনে আমরা অনেকে পেশা হিসেবে নিয়েছে আমাদের সিরিয়াল বা টেলিভিশন নাটকগুলো পেশা হিসেবে। আমি নিজে তো, আমি যদি যে সময়টা মঞ্চে দিই সেই সময়টা যদি আমি লিখি একটা সিরিয়ালের অংশ, আমি নিশ্চিতভাবেই কিছু টাকা ওই সময় আরো ভালো থাকার জন্য। কিন্তু আমি ওই নিবেদন, কারণ আমি এত আগে থেকে এই নাটকের সাথে যুক্ত, ওই নিবেদনের থেকে কিন্তু টানেই কিন্তু আমি মঞ্চে আসি, মঞ্চের কাজ করি। এটা একদম মানে একটা জায়গায় সেটা, সেই নিবেদনের জায়গাটা আমাদের কমে গেছে, সাধনার জায়গাটা। এই জায়গায় শুধু নাটক, মানে আমরা মঞ্চের কথা বারবার বলছি, কিন্তু নিবেদন কি টেলিভিশনে আছে? টাকা নাই। আপনি তো একটা ভালো প্রশ্ন তুলছেন, এটা কোনো জায়গায় নাই। ওখানে তো তাও যারা আসছে কিছুটা সময় হলেও তাদের একটা কোনো স্বার্থ ছাড়া কিন্তু সে কাজ করছে। আর টেলিভিশনে স্বার্থটা একদম সরাসরি ভাবে, তাই না? সুতরাং এখানে তো নিবেদনের প্রশ্ন আমি এখন দেখি না। কিন্তু এটি নয় যে টেলিভিশন মিডিয়া একটি নিবেদনের জায়গা নয়, অবশ্যই জায়গা। একসময় তো টেলিভিশনে যারা অভিনয় করতেন তারা নিবেদনই, বড় বড় নামগুলো দেখেন, তারা কি নিবেদিত পুরুষ ছিল। আর এখন হচ্ছে শিফট এবং বিনিময় মূল্য। এক্স্যাক্টলি। একদিনে আমি 3 শিফটের কাজ করতে পারলে আমার জন্য অনেক সুবিধা, আমার উপার্জন অনেক বাড়বে। শুধু তাই নয়, ওই যে মুখ দেখানোর যে এক ধরনের সেটাতেও এক হচ্ছে আমি উপার্জনও করছি এবং আমি মুখও দেখাচ্ছি এবং আমি পরিচিত হচ্ছি। আমরা ওই যে অনুষ্ঠান শুরুর সময় বলছিলাম, সেখানে হচ্ছে যে নাটক দেখানো যাচ্ছে না, টেলিভিশন নাটকও দেখানো যাচ্ছে না। এটা দেখেন, সেটা এই যে নিবেদনের অভাব। নিবেদনের অভাব মানে আপনি আপনার টেলিভিশনের দায়িত্বটা কি? আপনি যে প্রথমত দেখেন, এমন কোন চ্যানেল নাই, আপনার তো এটা একটা নিউজ চ্যানেল, আপনি যিনি এন্টারটেইনমেন্ট চ্যানেল বলে আসছেন, তার প্রত্যেকটা সেকেন্ডে নিউজ বার কেন যেতে হবে? আচ্ছা, নিউজ বার যখন আপনি আমার অনুষ্ঠানটি চালাচ্ছেন তখন নিউজ বার দিচ্ছেন, যখন বিজ্ঞাপন চালাচ্ছেন তখন কিন্তু নিউজ বার নাই আপনার। কেন? ওই বিজ্ঞাপন পয়সা পাবেন না। তাহলে সর্বত্রই যদি বাণিজ্য হয়,
আপনি নিউজ একটা করেন, আপনাকে প্রতি ঘন্টায় নিউজ কেন করতে হবে এন্টারটেইনমেন্ট চ্যানেলে? আমি খুব মানে পাঁচ মিশালের যে চ্যানেলগুলো আছে, 5 মিশাল চ্যানেল, বিটিভির সাথে আপনার পার্থক্য কি হলো? বিটিভি তো তাই, বিটিভিতে তো এত নিউজ হয় না। আচ্ছা, নিউজটা করছেন মানে আপনার চরিত্রটা মানে একটা ঠিক চরিত্র, করা- হ্যাঁ, আপনি নির্দিষ্ট দেখেন করা দরকার। যেখানে চরিত্রই ঠিক নাই, আপনি সেখানে কি পাবেন? তার ক্ষেত্রে কি নিবেদিত থাকবো? আমার একটি নাটক চলাকালীন সময়ে এই যে এল প্যাটার্নে একটা বিজ্ঞাপন, উপরে একটা অমুক ছাপ, অমুক দিবস, তমুক দিবস, আপনি বিশ্বাস করেন আমি একটা ছবি তুলে রেখেছি যে ওইখানে নাটকটির এইটুকু অংশ দেখা যাচ্ছে আর বাকিটি ওই দেখা যাচ্ছে না। তারপর কি সব ওঠে, পপ আপ, এই সমস্ত করে টোরে একদম মানে এমনই বিধিকিচ্ছির অবস্থা। আমি ওই জন্য বলছি যে পরিবেশনায় না আছে কোনো ভালোবাসা। যেমন কোনো চ্যানেল বলতে পারবে না যে এটি আমার নাটক, এই নাটকটি আমার। এখন একটি নতুন চ্যানেল এসেছে, তারা নিজেদের নাটক নিজেদের মতন করে করছে, তারা বলতে পারবে। একসময় প্রত্যেকটি চ্যানেল বলতে পারতো যে এই নাটকটি আমার, আমি নিজস্বতা নেই। নিজস্বতা নাই। এখন অনেক নাটক আছে যে এজেন্সি বলে এটি কারণ এই চালিয়ে যে দেন। যিনি নাটক তৈরি করছেন উনি জানেন না যে এই নাটকটা কোন টেলিভিশনে যাবে। উনি জানেন না এই নাটকের কত দাম হবে, কত এবং দাম উনি হবে, এটাও জানেন না যে কত দিয়ে বানিয়েছেন, এটা বিক্রি হয়েছে কত দিয়ে। হ্যাঁ, উনি সেটা জানেন না, জানেন কিন্তু এটি বিক্রি হচ্ছে অন্যান্য অনেক পদ্ধতিতে। হুম। সুতরাং মানে কোনো কিছুতেই যদি মানে এই যে সামঞ্জস্য না ওইটাই থাকে, আর কি, যে মানে আলু পটল যেভাবে বিক্রি হচ্ছে নাটক হিসেবে বিক্রি হচ্ছে, মানে মাঝখানে অনেক মধ্যস্বত্বভোগী চলে এসেছে, তাই তো? হ্যাঁ, অনেক অনেক অনেক, সেটা তো ঠিকই আছে। আর এটা আমি জানি না বলাও খুব বেশি সমীচীন কিনা। এমন হতে পারে যে আপনি এগুলো বলেন, আপনি তো আমাদের কাছ থেকে নাটক নিয়ে ইয়ে করেন, আপনার নাটক তো আমরাই চালাই, তাহলে তো আর কিছু বলার থাকে না। হ্যাঁ, মানটা পড়ে গেলে একসময় মাসুম রেজার নাটকে কেউ দেখবে না। হ্যাঁ, দেখবে না তো। হ্যাঁ, এটা তো আমার দায়িত্ব। হ্যাঁ। এই দায়িত্বটাকেও আমরা কেন বুঝবো না? যে একটি আর দর্শক হারালে কিন্তু মাসুম রেজাও আর দর্শক পাবেন না। না, দেখেন, সংস্কৃতির একটা দেশে একটা শিল্প সংস্কৃতি গড়ে ওঠে। আমি বারবার বলি যে শিল্প সংস্কৃতি গড়ে ওঠে। আপনি একটি সিনেমা দেখতে গেলেও কিন্তু আপনার পয়সায় উদ্বৃত্ত হলে আপনি সিনেমা দেখবেন, হ্যাঁ। আপনার খাওয়ার পয়সা দিয়ে আপনি সিনেমা দেখবেন না। একটি দেশের শিল্প সাহিত্য সংস্কৃতিও গড়ে ওঠে সেই দেশের উদ্বৃত্তটা, উদ্বৃত্তটা, ঠিক আছে? হ্যাঁ। তার মানে তাকে পৃষ্ঠপোষকতা দিতে হয়, আর আপনি সেটিকে মনে করছেন আপনার বাণিজ্যের প্রোডাক্ট। তা আপনি কিভাবে সেটাকে গড়ে তুলবেন? এখানে আমরা প্রথমেই তো ভুল করছি। পর্দায় টিকে থাকা দর্শক, আসলে পর্দায় টিকে থাকার চেয়ে হচ্ছে দর্শকের কাছে টিকে থাকা। যারা পর্দা থেকে হারিয়ে গিয়েছেন, পর্দায় নাই, তাদেরকে আমরা অনেক মনে রেখেছি। এই অভিযোগটি একদম সর্বতোভাবে সত্য একটি অভিযোগ, যে আমি শুধু আমার মুখটাকে দেখানো এইরকম ইয়েতে, বা অথবা আমি কিছু উপার্জন করবো এইরকম একটা জায়গা থেকে আমরা কাজ করছি। তো দর্শকের হৃদয়ে তো আর আমার এই লোভ এবং মোহটা দর্শকের হৃদয়ে স্থান পাবে না। দর্শকের মনে স্থান পাবে সেটি যেটি আমি সাধনা করে অর্জন করেছি। হ্যাঁ। আর শিল্প সংস্কৃতি সবকিছু একটি সাধনা। এবং দর্শকরা বুঝতে পারেন, দর্শক বুঝতে কে পারে সাধক আর কে সাধক নয়। এক্স্যাক্টলি। তো দর্শকের মনে তো যাবে আমার সাধনার যেই আলোটি, যে দ্যুতিটি, সেই দ্যুতি সেইটা যাবে, যাবে, হ্যাঁ। সেই দ্যুতি যাবে দর্শকের মনে। আর সাধনার দ্যুতি তখনই আপনি পাবেন। দেখেন, শিল্পে একটি কথা আছে, শিল্প ভাবনা, আর ভাবনায় একটা কথা আছে, ভাবনা দেবী। মানে আমার একটা ভাবনা দেবী যদি না থাকে, যে আমি একটা চরিত্রকে এইভাবে করতে চাই, একটা চরিত্র পেলে এই 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 আমার পরিশ্রম করব, এই 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 হবে আমার কস্টিউম, হাঁটা চলা, কারণ একটা ইয়ে তো প্রস্তুতি আছে, সেই প্রস্তুতি নিয়ে যদি আমি তৈরি করি, আমি তো ওই হয়ে যাব। এবং দর্শক খুবই বিজ্ঞ, যে আপনি অবশ্যই বিজ্ঞ। আমরা তাকে যতই বলি যে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা নাও থাকতে পারে, কিন্তু সে খুবই বিজ্ঞ, এবং আমি ফাঁকি দিতে চাই উনি বুঝতে পারেন। হ্যাঁ, সে একজন কৃষক, কিরকম কৃষক হতে হবে সে বুঝবে না, হ্যাঁ, বুঝে যাবে। সে একজন ডাক্তার, কিভাবে ডাক্তার হতে হবে, কিরকম ডাক্তার হতে হবে, সেটা সে বুঝবে না। হ্যাঁ, মানে চরিত্র তো, মানে আমরা তো তাদেরকে পোর্ট্রে করি, আনি। হ্যাঁ, হ্যাঁ, exactly. এখানে আরেকটু একটা কথা বলতে চাই, যে আমাদের এই যে অভিনয়ের জায়গাটা আমরা মানে একঘেয়েমি চলে আসে। আমরা দেখি যে একটা নাটক হচ্ছে, যে সেখানে একটু হাসানোর চেষ্টা করা হচ্ছে একরকম ভাবে আঞ্চলিক ভাষা দিয়ে, আবার কোথাও দেখা হচ্ছে যে ওই যে একজন ধরেন যে আপনাকে একটা চরিত্রের জন্য হলো, একজন পরিচালক নিলেন, তারপর সব পরিচালক আপনাকে দিয়ে সেই ধরনের। এক্স্যাক্টলি। এখন দেখেন, অনেক চ্যানেলই বলে দিল যে, হ্যাঁ। আমি জানি, আমি একজন মেকার হিসেবে জানি যে ওকে নিলে আমার এই নাটকটি বিক্রি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন সবাই যদি ওকে নিতে চায়, তাহলে তার অবস্থা কি দাঁড়াবে? তাই যে মোশাররফ করিমের সাথে আমার কথা হচ্ছিল, উনিও একই কথা, যে মানে আমাকে নিলে তো অনিয়াস নিশ্চিত হয়ে যাচ্ছে। মোশাররফ করিমের সাথে একই সময় আমাকে সে বলছে, কিন্তু যে একই ধরনের অভিনয়। এক্স্যাক্টলি। মানে ওর তো কিছু করার নাই, কারণ আমাকে সকালে একরকম, বিকালে আমার প্রস্তুতি নাই তো তার পেছনে। ও তো যেটুকু পারে সেটুকু দিয়ে ওই স্ট্যান্ড অফ কমেডি যেটাকে বলে, দাঁড়ায় কিছু বলে দিলাম, হয়ে গেল, এটা হয়ে গেল। ক্যামেরার সামনে কিছু একটা বললেই হলো, কিছু একটা বললেই হলো, উনি দাঁড়ালেই তো অভিনয় হয়ে যায়। এটা যদি আমরা ভাবি তাহলে হবে না। ও যখন মঞ্চে অভিনয় করতো, ওর অভিনয় দেখে আমরা মুগ্ধ। আমার একটি নাটক আরো চরিতামৃত, ওই যে নাট্যকেন্দ্র করে,
সেটাতে মঞ্চে যখন অভিনয় করতো, কি অসাধারণ একজন অভিনেতা। আমি এখনো বলি যে বাংলাদেশে মোশাররফ করিমের মতন একজন অভিনেতা আসেননি, কিন্তু আমি ভীষণভাবে আশঙ্কিত ভীত যে ওকে আমরা খুব ব্যবহার শীঘ্রই করতে হয়তো মানে হারাবো। অপচয় করছি। খুব শীঘ্রই হয়তো ওকে হারাবো, মানে ওর প্রতিভা, অভিনয় প্রতিভা হারাবো। কারণ অতি ব্যবহার তো এবং অনেককে নিয়ে সেটা হচ্ছে, আমরা মোশাররফ ভাইয়ের কথা বললাম একটা উদাহরণস্বরূপ অনেকেই আমাদের চঞ্চল থেকে শুরু করে অনেকেই। তাহলে এই জায়গাতে আমাদের নাটক তো এক জায়গায় সীমাবদ্ধ থেকে যাচ্ছে এবং নাটকের উত্তরণ হচ্ছে না, টিভি নাটকের না উত্তরণ হচ্ছে না। কারণ কি আমি বললাম তো, আমাদের যে আমরা তো দেখাতে হবে বারবার। আমি দর্শকের প্রশ্নটা এই জন্য আনছি যে আমার বৈচিত্র্য নেই। এক্স্যাক্টলি আমার দেখাতে হবে। এবং তারা আজকে যদি কেউ প্রশ্ন করে, ভাই আপনি কি নাটক লেখা ছেড়ে দিচ্ছেন, আপনার কেমন লাগবে? আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে আপনি সাংবাদিকতা ছেড়ে দিচ্ছেন, কেমন লাগবে? কারণ তিনি তো এই চ্যানেলটি দেখেন কিনা বা আমি যে নাটকটা করছি তিনি দেখেন কিনা সেটি নিশ্চিত নয়। হায়াত ভাইয়ের মতন মানুষকেও শুনতে হয় যে আপনি বোধহয় অভিনয় ছেড়ে দিচ্ছেন, আজকাল আর দেখি না আপনাকে। হায়াত ভাই বলে আপনি বোধহয় টেলিভিশন দেখা ছেড়ে দিচ্ছেন, বলে হ্যাঁ ভাই এই তো অবস্থা। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে আপনি কি মানে দর্শকরা আমাদের সঙ্গে নেই, দর্শকরা আমাদের সঙ্গে নেই, তো যাদের জন্য আমি করছি তাদের নাটক লিখতে যে একটা সীমাবদ্ধতা আছে না, যে হয়তো আপনি কতটা আপনাকে মানে ই করে দেয়, যে জোর দিয়ে দেয় যে এতটুকুর মধ্যে নাটক করতে হবে, এইভাবে করতে হবে, জানি না, কিন্তু অধিকাংশকে সেভাবে দিচ্ছে। সেই জায়গা থেকে শুটিং কিভাবে হবে, চরিত্র কি হবে, সেগুলো ঠিক করে দেওয়া হচ্ছে আজকাল। হ্যাঁ সেটা মানে সেটা যে আমার উপরে হয় না তা না, কিন্তু আমি কিছুটা মানে আমার কম হয়তো অনেক কারণে হয়তো আমার কম। আমি অনেকদিন ধরে লিখছি, একটা ঘরের ভিতরে বেশি আউটডোর থাকবে না, হ্যাঁ বেশি ইনডোর থাকতে হবে, এই সমস্ত মানে এক সিকোয়েন্সের মধ্যে বেশি আরো অনেক আছে, অনেক ধরনের। সেটা তো সেই ব্যাখ্যা করতে গেলে আসলেই মানে দীর্ঘ সময়ের ব্যাপার। এটি মানে খুবই কষ্টকর বিষয়। বাজেটেরও তো একটা ব্যাপার আছে। ধরেন আমি একটি চরিত্রকে দুইটা দৃশ্যের জন্য নেব, লিখেছি, আমার গল্পের প্রয়োজনে লাগবে, কিন্তু আমাকে প্রডিউসার বলছেন বা ডিরেক্টর বলছেন যে দুইটা দৃশ্যের জন্য ওনাদের দুইজনকে নিয়ে আসলে পারে আমার ওই দিনের যে হবে প্রোডাকশন কস্ট অনেক বেড়ে যাবে, আপনি আরো 4টা ওনাদের জন্য লিখে দেন। একদম মানে সহজভাবে বললে এটা এক ধরনের বাণিজ্যের ব্যাপার আবার চলে আসছে। তারাই বলে দিচ্ছে, কারণ তারা তো দেখছে আমার যে সারাদিন ওই দুজনকে নিয়ে এসে 10,000 টাকা করে দেবো, তাদেরকে দিয়ে যে 4টা করে নিয়ে আসে আমার তো একটা পর্ব হয়ে গেল, 10,000 টাকা হয়ে গেল, ওই 10,000 টাকা ব্যালেন্স হয়ে যাচ্ছে, নাহলে তো 10-20,000 টাকা বেড়ে গেল কস্টে। এই হচ্ছে আমাদের এখনকার সমস্যা। এটা আমি একটা খুবই ছোট্ট সমস্যা। বাজেটের জায়গাও তো আছে যে মানে যত কমের মধ্যে, মানে একটা সিরিয়ালের একটা পর্বর বাজেট খুবই কম। একজন আমাকে বলছে 40,000 টাকা নাকি নাটক। এক্স্যাক্টলি। তো আমি প্রোডিউসার ডিরেক্টরকে কিন্তু দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি বারবারই যে এটিকে নিয়ে বাণিজ্য করা হচ্ছে। বাণিজ্য এই শিল্প সংস্কৃতি নিয়ে করা যাবে না। আমার একটা বিশেষ নিবেদন, এটা আবেদন। এটা আপনার মনে হয় যে এত নাটক উৎপাদনের প্রয়োজন আছে? আমার তা মনে হয় না। আমি মনে করি প্রত্যেকটি চ্যানেলের একটি চ্যানেল ড্রাইভার থাকা উচিত, যে যেই নাটকটি সেই চ্যানেলের এই নাটকটি এই সময় সবাই দেখেন। কিন্তু এই যে এই নাটক যারা বিবেচনা করবে সেটা তো চলে যাচ্ছে এখন তৃতীয় পক্ষের কাছে। হ্যাঁ একদমই। আপনি তারাই ঠিক করে দেন যে এই নাটকটি চলবে কি চলবে না। দেখা যাচ্ছে যে নাটকটি প্রচারযোগ্যই নয়, কিন্তু যেহেতু এটি তাদের কাছ থেকে এসেছে সেই নাটকটি প্রচার হচ্ছে। সুতরাং চ্যানেলেরও কিছু করার না। চ্যানেল কিভাবে সেটাকে দাবি করবে যে তার নাটক? মানে আসলে কর্তৃত্বটা যেভাবে হওয়া উচিত, কর্তৃত্বের যেন কোনো জায়গায় অসুবিধা হয়ে যায়। মানে একসময় ছিল যে এটা একজন অনুষ্ঠান প্রধান, একটা রিভিউ কমিটি, প্রিভিউ কমিটি থাকবেন, তারা নাটকটা দেখে সিদ্ধান্ত নেবেন। অনেক সময় স্ক্রিপ্ট আগে দিয়ে দেওয়া হতো, সেলস ওটা বিক্রি করবেন, নাটকটি চলবে। এখন এটির কোথাও সব জায়গায় কিন্তু এই পদ্ধতিটা আছে, কিন্তু এই পদ্ধতি কোথাও অনুসরণ করা হচ্ছে না। কিন্তু কোনো না কোনো ভাবে তো আবার সেই অনুসরণে ফিরে যেতে হবে, আবার আমাদের দর্শককে ফিরিয়ে আনতে হবে। আমাদের দর্শক সীমানা পার হয়ে চলে গিয়েছেন, তাদেরকে তো আবার আমাদের পর্দায় আনতে হবে। সেটা কিভাবে করা যায়, সবকিছু মিলে নিবেদিত হবে কিভাবে, সেটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। ফিরে আসাটার জন্য আমি যেটা মনে করি যে আসলে আমাদের যে নিয়মটি ছিল, আমরা এরকম না যে আমাদের কোনো কখনোই যে নিয়মটি ছিল সেই নিয়মে ফিরতে হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। আমি যখন একটা চ্যানেলের সাথে কাজ করছি, মোস্তফা কামাল সৈয়দ একজন শ্রদ্ধেয় মানুষ, যিনি নাটক সম্পর্কে যার অগাধ জ্ঞান, হ্যাঁ, বা নওয়াজ আলী খান, নাটক সম্পর্কে তাদের অগাধ জ্ঞান। তারা আমাকে ডেকে, আমার স্ক্রিপ্ট পড়ার পর ডেকে বললো যে তুমি এখানে একজন, এটা কামাল ভাইয়ের কথা বলছি, যে এইখানে যে চোরটা এনেছেন মাসুম, এই চোর কি হিরো হয়ে যাবে না? চোরটা চুরি করাটা ঠিক নয়, এটি কোথাও এক জায়গায় দেখাবেন আপনি, এই চোরের একটা পরিণাম আপনি দেখাবেন। আর যদি না দেখেন তাহলে কিন্তু চোর চরিত্রটি এনেন না।
আমি তো একজন প্রোগ্রাম অনুষ্ঠান প্রধানের কাছ থেকে এটাই চান। অনুষ্ঠান প্রধানের কাছ থেকে এইটা চাই। আমি যখন বললাম না আমি এইটা প্ল্যান করেছি, বলে আচ্ছা ঠিক আছে তাহলে আপনি করেন, বলে উনি আমার স্ক্রিপ্টটাকে ইয়ে করলেন, অনুমোদন দিলেন। এটি তারপরে তৈরি হলো, এটি সেলসে গেল, বিক্রি হলো, নাটকটি প্রচার হলো। রঙের মানুষের মতো নাটক আমি করেছি, কি জনপ্রিয় একটি নাটক, তাই তো? এখন এর কোনো বালাই নাই। আমার একটি নাটকের দাম যদি 2 লাখ টাকা হয়, আজকে যিনি নতুন এসেছেন, নতুন আমি বলবো না, নতুনরা অনেক ভালো কাজ করে, যে নাটকটি চলে না শুধুমাত্র কোনো একটি তৃতীয় পক্ষের কারণে, সেই নাটকটিও 2 লাখ টাকা দাম। কিন্তু সেই 2 লাখ টাকা দাম হচ্ছে তাদের ভিতরকার কোনো কানেকশনের কারণে। যিনি বানাচ্ছেন বা যিনি ইয়ে করছেন, তিনি তার দাম মানে কত চাইছেন তার কোনো ঠিক নাই। তাহলে এই যে অনিয়ম, এই অনিয়মের জায়গা থেকে আসতে হবে। অনুষ্ঠান প্রধান মানে তার হাতে সকল কর্তৃত্ব, তিনি বলবেন। এবং প্রিভিউ কমিটি আপনি বলেছেন, প্রিভিউ কমিটি যেটি বলবে যে এই নাটকটি চলবে। কারণ আমি আজ পর্যন্ত আমার কোনো অভিজ্ঞতা নেই যে প্রিভিউ কমিটিকে কাউকে ঘুষ দিতে হয়েছে, যা ছিল। এখন কত কিছু হচ্ছে, হয়তো আপনি প্রশ্ন করতে পারেন ঘুষ মানে কি বোঝাচ্ছেন, খুশি করতে হয়েছে। কিন্তু আমি কখনো দেখি নাই কোনো চ্যানেলের, আমি এটুকু বলতে পারি যে কোনো প্রিভিউ কমিটিকে কোনো খুশি করতে হয়েছে, কিন্তু তাদের হাতে আর কর্তৃত্ব নাই। কিন্তু এইভাবে চলতে থাকলে তো মানে আমাদের নাটকের মানে আমরা দেখি ঈদের সময় 250-300 নাটক হচ্ছে। কারণ ঈদের সময় আপনার স্পন্সর বেশি, ঈদের সময় আপনি 7 দিন ধরে প্রোগ্রাম করছেন, 7 দিনের স্পন্সর পেয়ে যাচ্ছেন। সকল কিছুর ক্ষেত্রেই আপনার একটি অর্থ স্বার্থ, বাণিজ্য স্বার্থ, কিন্তু শিল্প স্বার্থ যার সাথে একদম সাংঘর্ষিক। আচ্ছা, এইটিকে আমরা ভুলে যাচ্ছি বারবার। এবং আপনি নিবেদনের উপর জোর দিচ্ছেন। আমি কেন নিবেদিত হব তুষার ভাই? আপনি বলেন যে আমি নিবেদিত হবার প্রণোদনা কোথায়? প্রণোদনাটা কোথায়? এই প্রণোদনাটা আবার পুনরায় চালু করতে হবে। এখানে যে সবাই সরকারকে দোষ দেয়, আমি সরকারেরও দোষ দিচ্ছি না, এখানে কিছু ব্যক্তির দোষ। আচ্ছা, কিছু ব্যক্তির মানসিকতা, দৃষ্টিভঙ্গি টুয়ার্ডস কালচার, টুয়ার্ডস নাটক। সবকিছু তো সরকারের বিষয় না, সরকারের বিষয় এখানে নয়। কিন্তু এটি কি নষ্ট করেছে সরকার? সরকারের কোনো কিছুই নাই। তাদের কি সরকারিকরণ করা হয়েছে? তা নয়। প্রায় প্রত্যেকটি চ্যানেলই হচ্ছে বেসরকারি চ্যানেল, একটি ছাড়া। তো এখানে তো বেসরকারি কোনো জায়গায় এসে সরকার তো কিছু করতে পারবে না। এই যে অনিয়ম, এই অনিয়ম থেকে না বার হলে আমি মনে করি না যে টিভি নাটকের ক্ষেত্রে গেল মঞ্চ, আমাদের ঢাকার বাইরের মঞ্চের কি অবস্থা, থিয়েটার চর্চার কি অবস্থা, সেটাকে ফিরে আনার জন্য কি করতে হবে? আমাদের বাইরের থিয়েটার চর্চা প্রায় শুকিয়ে যাওয়ার মতন, একদম শুকনো নদীর মতন হয়ে গেছে। আমি বেশ কয়েক জায়গায় গেছি, আমি চেষ্টা করছে সবাই মিলে যে এটা করার জন্য। বিশেষ করে শিল্পকলা নানান ধরনের নিচ্ছে, উদ্যোগ নিচ্ছে। নাট্যকার তৈরি করার উদ্যোগ, শিল্পী তৈরি করার উদ্যোগ, দল তৈরি করার, সংগঠন তৈরি করার উদ্যোগ করছে শিল্পকলায়। কিন্তু ওইটা ওই যে ওই মানে শিল্পকলা তো একটা সরকারি প্রতিষ্ঠান, ফলে হয় কি সরকারি ওই নিয়ম অনুযায়ী টিকমার্ক করা আর কি, এটা হয়েছে এটা হয়েছে টিকমার্ক। কিন্তু অরিজিনালি সেটা কাজটা করছে কিনা, অরিজিনালি সেটা কিছু রিয়েলি দিচ্ছে কিনা, মানে এমনিতে যে সেটা নাই। নাট্য দলগুলোর কি অবস্থা? নাট্য দলগুলোই তো, আমি ঢাকায় যেরকম একটা সমস্যা, বাইরে তো এমনিতেই সমস্যা ছিল আর কি, যে একটা দেখানোর জায়গাও কমে গিয়েছে, দেখানোর জায়গাও কমে গেছে। তারপরে হল ভেঙে তারপর যারা যারা দল করবেন, ইয়ে করবেন, আগে দেখেন আমরা পরীক্ষা দিতাম ইন্টারমিডিয়েট, আপনিও নিশ্চয়ই ইন্টারমিডিয়েট দিতাম 2 বছর পরে, ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষা দিতাম। এর মাঝখানে আমাদের কিচ্ছু নাই, কিন্তু একবার খালি ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠতে হতো। আর এখন প্রতি সপ্তাহে একটি ছেলেকে পরীক্ষা দিতে হয়, একটি মেয়েকে পরীক্ষা দিতে হয়, সেমিস্টার। এর ফলে যে নাটক দল তো সময় করা, এক্স্যাক্টলি প্রান্ত, এই সমস্ত ছেলে মেয়েরা, এই সমস্ত ছেলেমেয়েরা এখন এইভাবে বোঝার ভিতরে পড়েছে, এত বোঝা তাদের পরীক্ষা। আমি এবারে যে দেখলাম, আমার কুষ্টিয়া, আমার বন্ধু, আমার দলের নাম, আমি তারা আমার সাথে ওয়ার্কশপ করছিল, 3-4টা ছেলেকে আমাকে ছেড়ে দিতে হলো বাধ্য, ছেলে মেয়েকে, যে তাদের পরীক্ষা। ওই সময়টাও চলে গিয়েছে, এবং একটা প্রতিযোগিতা, চাকরির প্রতিযোগিতা, শিক্ষার প্রতিযোগিতা, সবকিছু মিলায়। হ্যাঁ, ফলে হচ্ছে কি ওইটা তো সৃজনশীলতার জায়গাটায়, এটা তো আমরা যেটা আড্ডা মারি, অন্যরা আড্ডা মারে, আমরা আড্ডার টাইমটা দিতাম নাটকে, সেই সময়টাই তার কারণ নাই এখন। তাহলে মঞ্চের ভবিষ্যৎ কি? পেশা হিসাবে এটাকে নিতে হবে। একসময় টেলিভিশন কিন্তু পেশা ছিল না, আমরা খদ্দরের পাঞ্জাবি পরে ব্যাগ ঝুলাই ঘুরে বেড়াতাম, কিন্তু আমাদের পেশা ছিল না। এখন টেলিভিশনে তো পেশা আসছে, মঞ্চেও আমাদেরকে সেটা দেখেন। আমাদের পাশের দেশে দেখেন, কিন্তু মঞ্চ কিন্তু অনেকে পেশা, তারা বেতন পায়, তারা যাত্রা মঞ্চ, এক্স্যাক্টলি তাদের পেশা হিসেবে নিতে পারছে। সেই জায়গাগুলো তৈরি করতে হবে। কারণ আপনাকে তো এটাও অস্বীকার করতে হবে না, আপনার ক্লাস পরীক্ষা, ছেলেদের ক্লাস পরীক্ষা, এটাকে তো অস্বীকার করতে হবে না, কারণ আমাদের সিস্টেমই এরকম হয়ে গেছে। এখন সেই সিস্টেমের ফলে আপনি যে প্রশ্নটি করেছেন, এই প্রশ্নটির উত্তর আসলে যারা আমরা যুক্ত আছি, শিল্পকলা থেকে শুরু করে সেই জায়গা থেকে আমরা স্কুল কলেজ, সেই জায়গাতে আবার মানে সেই জায়গার মাধ্যমে আবার আসা দরকার নতুন ভাবে। হ্যাঁ,
স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা করা, এগুলো কলেজে সব সাংস্কৃতিক সব সব প্রতিযোগিতা জায়গায় সবসময় করা। সবকিছু করতে হবে। আমাদের তো পুরো নিয়মটাই ভেঙে গেছে। আপনি বলেন কোন কলেজে কোন ইউনিভার্সিটিতে এখন একটা ছাত্র সংসদ আছে? হ্যাঁ, ছাত্র সংসদের মাধ্যমে অনেক ছাত্র নাটক সংসদ হতো, একটা হ্যাঁ। বিশাল ব্যাপার, কিন্তু একটা ইউনিভার্সিটিতে একটা ছাত্র সংসদ থাকলে সেখানে একটা নাট্য সম্পাদক থাকে, একজন সাংস্কৃতিক সম্পাদক থাকেন, জি। এরকম এবং 2-3টা নিয়মিত পোস্ট তাদের থাকে। করতেই হতো। এটা করতেই হতো। এই যে আজকে আপনি সেলিমান দিক থেকে শুরু করে নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, যতজন মঞ্চে যত কথা বলবেন, মহামিদ, প্রত্যেকে তো ঢাকা ইউনিভার্সিটি থেকে এসেছে, বিশ্ববিদ্যালয় থেকে এসেছে। হ্যাঁ, হল হল নাটকের প্রতিযোগিতা যেটা ছিল সেখান সেখান থেকে থেকে এসেছে। এসেছে। তো সেইগুলো নাই তো। সুতরাং ওই যে আমাদের এই যে উত্তরণের কথা বলছিলাম, আমাদের পরিবর্তনের বা নিবেদিত হবার কথা ছিল, সেটা অনুশীলনের মাধ্যমে নিজেকে নিবেদনের, এবং অনুশীলনের সুযোগও হ্যাঁ, বটে। যোগ্য করে তোলা বা নিবেদিত হতে হবে। Exactly. আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ ভাই আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে নাটক নিয়ে আলোচনায়, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।